পাশের বাড়িতে বিয়ে ছিল। আমরা নিমন্ত্রণে গিয়েছিলাম। ছেলে আমার জন্য প্লেটে খাবার এনে দিল। বিয়ের অনুষ্ঠানে সবাই বরকনেকে নিয়ে ব্যস্ত। হঠাৎ একজন আন্টি এসে বলল, তোমাদের দুজনকে দেখলে মনে হয় তোমরাও নতুন বিয়ে করেছ। আমি লজ্জা পেয়ে মুখ নিচু করলাম। ছেলে হেসে বলল, প্রায় তাই তো গু। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কি বোঝাতে চেয়েছিলি? সে হেঁটে হেঁটে বলল, মা, সেই ছোটবেলা থেকে আমি তোমার সাথে আছি, কিন্তু আজকে বিয়ে বাড়িতে গিয়ে বুঝলাম আমাদের সম্পর্কটা ভিন্ন। গু। আমি তার দিকে তাকালাম। যখন বরকনেকে দেখলাম, আমার মনে হলো আমরা দুজনেও এরকম হতে পারতাম। বিয়ে বাড়ির আলোকসজ্জা দূর থেকে দেখা যাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি, শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। কি তার কণ্ঠস্বর কাঁপছিল। আজ দেখলাম কত সুখী হয় একটা দম্পতি। আমিও তোমার সাথে সেই সুখ চাই। বিয়ে বাড়ির বাজনার আওয়াজ কানে আসছিল। বিয়ে করো আমাকে মা, আমরাও একদিন এমন অনুষ্ঠান করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিহা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর নিশা। সৌরভ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আমাদের বাড়িটা ঢাকার উত্তরায় একটা পুরানো এলাকায়। বাড়ির পিছনে একটা বড় পুকুর আছে, যেটা নিয়ে আশেপাশের মানুষজন অদ্ভুত সব গল্প বলে। কিন্তু আমরা কখনো সেসব কথায় কান দিইনি। ঘটনাটা শুরু হলো গত মাসে। সৌরভ তার পড়াশোনায় খুবই মনোযোগী ছেলে, কিন্তু হঠাৎ করে তার আচরণে পরিবর্তন আসলো। সে রাতে দেরি করে ঘুমাত আর সকালে খুব তাড়াতাড়ি উঠে যেত পুকুরের পাড়ে। প্রথমে মনে করেছিলাম পরীক্ষার চাপে হয়তো ঘুম আসছে না। কিন্তু একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি সৌরভ তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে তার পিছু নিলাম। সে সোজা পুকুরের পাড়ে গেল। আমি দূর থেকে লুকিয়ে দেখলাম সে পুকুরের পানির দিকে তাকিয়ে কি যেন বলছে। তার মুখ থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল, আমি প্রতিদিন আসছি। তুমি কেন দেখা দাও না? আমার গা শিউরে উঠল। মনে হচ্ছিল সে কারো সাথে কথা বলছে, কিন্তু সেখানে তো কেউ নেই। পরদিন সকালে সৌরভকে জিজ্ঞেস করলাম, তুই রাতে কোথায় যাস? সে অবাক হয়ে বলল, কোথাও তো যাই না মা, ঘুমিয়ে থাকি। এভাবে কয়েকদিন কাটল। সৌরভের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে দিনের বেলায়ও পুকুরের পাড়ে বসে থাকত। খাওয়া দাওয়ায় অনীহা। আমি আর রাহুলও চিন্তিত হয়ে পড়লাম। একদিন আমি ঠিক করলাম, রাতে সৌরভের পিছু নিয়ে দেখব ব্যাপারটা কি। রাত 2টোর সময় সে বেরিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। এবার আরও কাছে গিয়ে লুকিয়ে থাকলাম। সৌরভ পুকুরের পাড়ে বসে পানির দিকে তাকিয়ে বলছে, তুমি কি আমাকে ভুলে গেছ? সেই যে তুমি বলেছিলে আমি যেন প্রতিদিন এখানে আসি। আমি তো আসছি, কিন্তু তুমি কেন আর দেখা দাও না? হঠাৎ পুকুরের পানিতে একটা আলো দেখা গেল। না, ঠিক আলো নয়, যেন একটা উজ্জ্বল ছায়া। আমার চোখ বিশ্বাস করতে পারছিল না। সেই ছায়াটা ধীরে ধীরে পুকুর থেকে উঠে এলো। এটা একটা মেয়ের আকৃতি, কিন্তু স্বচ্ছ, যেন পানির তৈরি। সৌরভ খুশি হয়ে বলল, তুমি এসেছ। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছ। ও সেই আকৃতিটা কিছু বলল, কিন্তু আমি শুনতে পেলাম না। শুধু সৌরভের কথা শুনতে পাচ্ছিলাম। তুমি ঠিক বলেছ। আমার মা বাবা বুঝবে না। কিন্তু তুমি যেভাবে বলেছ সেভাবেই করতে হবে। তুমি যদি বলো আমি মাটির নিচে লুকানো ধনের কথা বলি, তাহলে তারা বিশ্বাস করবে। সৌরভ কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, সৌরভ, তুই কি করছিস? সৌরভ চমকে উঠে পিছন ফিরে তাকাল। আমাকে দেখে ঘাবড়ে গেল। মা, তুমি এখানে কেন? আমি তার দিকে এগিয়ে গেলাম। পুকুরের দিকে তাকালাম। সেই আকৃতিটা অদৃশ্য হয়ে গেছে। তুই কার সাথে কথা বলছিলি? কারো সাথে তো কথা বলিনি। সৌরভ মিথ্যা বলছিল। আমি সব দেখেছি, সব শুনেছি। তুই কোনো ভূতের সাথে কথা বলছিস? সৌরভ কান্না শুরু করে দিল। মা, তুমি বুঝবে না। ও একজন পরী। আমাকে ভালোবাসে। আমিও ওকে ভালোবাসি। পরী? তুই পাগল হয়ে গেছিস। আমি তার হাত ধরে টেনে বাড়ি নিয়ে এলাম।
পরদিন সকালে রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন সৌরভকে জিজ্ঞেস করল সে সব স্বীকার করে ফেলল। সৌরভ বলল, বাবা তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেই মেয়েটা সত্যিই আছে। ও আমাকে বলেছে এই পুকুরের নিচে অনেক ধনসম্পদ আছে। ও আমাকে সেগুলো দেবে, কিন্তু শর্ত হচ্ছে আমাকে ওর সাথে পানির নিচে যেতে হবে। রাহুল রেগে গেল। তুই এসব বাজে কথায় বিশ্বাস করিস কেন? পুকুরে কোনো পরিট্রি নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে গি। কিন্তু সৌরভ জেদ ধরল। তোমরা বিশ্বাস না করলেও আমি জানি ও সত্যি। আমি ওকে ছেড়ে যেতে পারব না গি। আমি আর রাহুল বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। আমরা সৌরভকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম, কিন্তু তার আগে ঠিক করলাম একবার নিজেদের চোখে দেখি ব্যাপারটা কি। সেই রাতে আমি আর রাহুল দুজনেই লুকিয়ে থাকলাম। সৌরভ ঠিক 2টোর সময় বেরিয়ে এলো। আমরা তার পিছু নিলাম। সে পুকুরের পাড়ে গিয়ে আবার সেই একই কথা বলতে শুরু করল। রাহুল ফিসফিস করে বলল, কিছুই তো দেখতে পাচ্ছি না গি। আমি বললাম, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সেই আকৃতিটা আবার দেখা দিল। এবার রাহুলও দেখতে পেল। তার চোখ বড় হয়ে গেল। এটা কি? আমি বললাম, জানি না, কিন্তু যাই হোক ভালো কিছু নয় গ। সেই আকৃতিটা সৌরভের সাথে কথা বলছিল। আমরা কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। সৌরভ বলছে, হ্যাঁ আমি প্রস্তুত। কাল রাতে আমি তোমার সাথে যাব। রাহুল আর পারল না। সে চিৎকার করে উঠল, সৌরভ তুই কোথায় যাবি? সৌরভ চমকে গেল। সেই আকৃতিটা আবার অদৃশ্য হয়ে গেল। সৌরভ রেগে গেল। বাবা, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তোমরা সব নষ্ট করে দিলে। রাহুল তার হাত ধরে বলল, তুই আমাদের সাথে চল। এসব ভূতপ্রেতের চক্করে পড়িস না গে। কিন্তু সৌরভ মানতে চাইল না। সে বলল, তোমরা আমাকে বুঝতে দিচ্ছ না। ও আমাকে অনেক ধনসম্পদ দেবে। আমরা সবাই সুখে থাকতে পারব। আমি বুঝতে পারলাম সৌরভ সম্পূর্ণভাবে সেই অশুভ শক্তির প্রভাবে পড়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি আর রাহুল এলাকার পুরানো মানুষদের কাছে পুকুরটার ইতিহাস জানতে চাইলাম। একজন বৃদ্ধ লোক বললেন, এই পুকুরে আগে একটা মেয়ে ডুবে মরেছিল। সেই থেকে অনেকেই বলে রাতের বেলায় সেই মেয়েটার আত্মা দেখা যায়। সে তরুণ ছেলেদের ডেকে পানির নিচে নিয়ে যেতে চায়। আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম সৌরভ একটা ভূতের ফাঁদে পড়েছে। সেই দিন আমরা সৌরভকে ঘর থেকে বের হতে দিলাম না। কিন্তু রাতে দেখি সে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমরা দৌড়ে পুকুরের কাছে গেলাম। দেখি সৌরভ পুকুরের পাড়ে দাঁড়িয়ে। সেই আকৃতিটা তার হাত ধরে পানির দিকে টানছে। সৌরভ যেন সম্মোহিত হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, সৌরভ থামো। কিন্তু সৌরভ আমাদের কথা শুনতে পাচ্ছে না। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে সৌরভকে পিছন থেকে জাপটে ধরল। তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? সৌরভ রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। ছাড়ো আমাকে, আমি ওর কাছে যাব। আমি এগিয়ে গিয়ে সৌরভের মুখের দিকে তাকালাম। তার চোখে কোনো চেতনা নেই, যেন সে অন্য কারো নিয়ন্ত্রণে। হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদি বলতেন ভূতপ্রেতের আছর থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। হনুমান জ্ঞান গুণ সাগর। সাথে সাথে সৌরভের শরীর কাঁপতে শুরু করল। সেই আকৃতিটা একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সৌরভ মাটিতে পড়ে গেল। আমি আর রাহুল তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে এলাম। পরদিন সৌরভের জ্ঞান ফিরল। সে বলল, মা আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি বুঝতে পারলাম সে সেই ভূতের প্রভাব থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন রাতে আমার স্বপ্নে সেই মেয়েটা এলো। সে বলল, তুমি আমার পছন্দের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এর প্রতিশোধ আমি নেব। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত এত সহজে ছাড়বে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় গলায় পরে রাখবেন। আর রাতের বেলায় একা কোথাও যাবেন না। আমরা তার কথা মেনে চলতে শুরু করলাম। কিছুদিন শান্তিতে কাটল। সৌরভও স্বাভাবিক হয়ে গেল।
কিন্তু একদিন নিশা আমার কাছে এসে বলল, মা, রাতে আমার জানালায় কেউ টোকা দেয়। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করে ডাকছে গে। আমার বুক ভেঙে গেল। এবার সে নিশাকে টার্গেট করেছে। আমি নিশাকে আমার ঘরে নিয়ে এলাম। রাতে আমি জেগে থাকলাম। দেখি সত্যিই জানালায় কেউ টোকা দিচ্ছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। দেখি সেই একই মেয়ে। তার চোখে প্রচণ্ড রাগ। সে বলল, তোমার ছেলেকে আমি পাইনি। এবার তোমার মেয়েকে নিয়ে যাব গু। আমি জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুবই শক্তিশালী। এটাকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য একটা বড় পূজার ব্যবস্থা করতে হবে গু। তিনি আমাদের বাড়িতে এসে একটা বড় হনুমান পূজার আয়োজন করলেন। পুরো এলাকার মানুষ এসে অংশগ্রহণ করল। পূজার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। হঠাৎ ঝড়ো হাওয়া দিল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি পূজা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তান্ত্রিক থেমে যাননি। তিনি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। সবাই মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম। হঠাৎ একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা গেল। মনে হলো যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, এবার আপনারা নিরাপদ। ওই ভূত এই এলাকা ছেড়ে চলে গেছে গু। সত্যিই তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সৌরভ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। নিশাও আর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা পরিবর্তন এসেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি একসাথে থাকি। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেড়েছে। নিয়মিত পূজাপার্বণ করি। সৌরভ এখন বলে, মা, আমি বুঝতে পারিনি যে কি ভয়ানক বিপদের মুখে পড়েছিলাম। তুমি আর বাবা না থাকলে আমি হয়তো বাঁচতাম না গিয়ে। নিশাও বলে, দিদি, এই ঘটনার পর আমি বুঝেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। রাহুল বলে, আমি আগে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। কিন্তু এই ঘটনার পর বুঝেছি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে কি। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমাদের সব ধারণাকে পাল্টে দেয়। এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। এখন যখন সন্ধ্যা হয়, আমরা সবাই একসাথে বসে হনুমান চালিসা পড়ি। এটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। যেখানে আগে গভীর পানি ছিল সেখানে এখন শুধু কাদা। এলাকার মানুষজন ভিড় জমাল। সবাই অবাক হয়ে দেখছে। কেউ কেউ বলছে এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে গি। আমি আর রাহুল কৌতূহলী হয়ে কাছে গেলাম। পুকুরের তলায় কিছু পুরানো জিনিসপত্র দেখা যাচ্ছিল। ভাঙা হাঁড়িপাতিল, কিছু গয়না আর একটা পুরানো সিন্দুক। একজন বুড়ো মানুষ বললেন, এই সিন্দুকটা হয়তো সেই মেয়েটার, যে এখানে ডুবে মরেছিল। গ্রামের কিছু তরুণ ছেলে সিন্দুকটা তুলে আনল। খুলে দেখলাম ভিতরে কিছু পুরানো কাগজপত্র, একটা ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা পড়ে আমরা সেই মেয়েটার পুরো কাহিনী জানতে পারলাম। তার নাম ছিল রুমা। ২০ বছর আগে সে এই এলাকায় থাকত। তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল। সেই দুঃখে সে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরে যাব, কিন্তু আমার প্রেম মরবে না। আমি ফিরে এসে একদিন এমন একজন ছেলেকে খুঁজে বের করব, যে আমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গু। আমি বুঝতে পারলাম সে সৌরভের মাধ্যমে তার সেই অপূর্ণ ভালোবাসার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আমরা ঠিক করলাম রুমার সঠিক সৎকার করব। তার হাড়গোড় খুঁজে বের করে সম্মানজনকভাবে দাফন করলাম। একজন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ালেন। দাফনের সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আকাশে একটা সাদা পাখি এসে কবরের উপর ৩ বার চক্কর দিয়ে উড়ে গেল। সবাই বলল, এটা রুমার আত্মার শান্তির লক্ষণ। সেদিনের পর থেকে আমাদের এলাকায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুকুরেও আবার পানি ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন সেই পানি স্বচ্ছ আর নির্মল। এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে যে পরিবর্তন এসেছে সেটা শুধু ভয় বা সতর্কতার কারণে নয়। আমরা বুঝেছি যে জীবনে শুধু দৃশ্যমান জিনিসগুলোই সব নয়। অদৃশ্য জগতেও অনেক কিছু আছে। সৌরভ এখন আর রাতে দেরি করে ঘুমায় না।
সে আমার সাথে রান্নাঘরে সময় কাটায়, আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমার কাছে তার নির্ভরতা বেড়েছে। একদিন সে আমাকে বলল, মা, সেই সময় আমার কিছুই বুঝতে পারতাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এখন ভাবি, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে, আমি কোথায় যেতাম গু। আমি তাকে বুঝিয়ে বললাম, সন্তান মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। মা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না গে। নিশাও এই ঘটনার পর অনেক পরিপক্ক হয়ে গেছে। সে এখন রাতে একা ঘুমাতে ভয় পায় না, বরং বলে, দিদি, আমি জানি তুমি আর ভাইজা আমাকে রক্ষা করবে গি। রাহুলও অনেক পরিবর্তন এনেছে তার জীবনে। সে আগে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে পরিবারের জন্য সময় দিতে পারত না। এখন সে তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমাদের সাথে সময় কাটায়। একদিন রাহুল বলল, মালিহা, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সেদিন তোমার কথায় কান না দিতাম, আজ হয়তো আমাদের সৌরভ থাকত না আগে। আমিও অনুভব করেছি যে এই ঘটনা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। আগে আমরা যে যার মতো করে জীবনযাপন করতাম, এখন আমরা একসাথে সব কিছু ভাগাভাগি করি। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে মসজিদে যাই। জুম্মার নামাজের পর দোয়া করি যেন আল্লাহ আমাদের পরিবারকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন। কয়েক মাস পরে আমাদের বাড়িতে আরেকটা খুশির খবর এলো। সৌরভের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল বের হল। সে ভালো একটা বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সৌরভ খুশি হয়ে বলল, মা, এটা তোমার দোয়ার ফল। তুমি আমাকে বাঁচিয়েছ বলেই আজ আমি এই সুযোগ পেয়েছি গু। নিশাও তার পড়াশোনায় ভালো করছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। শিক্ষকরাও তার প্রশংসা করেন। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা আর একটাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। এখন আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি। সন্ধ্যার পর সবাই মিলে বসে গল্প করি। পুরানো দিনের স্মৃতি নিয়ে হাসিঠাট্টা করি। সৌরভ মাঝে মাঝে বলে, মা, আমি কখনো ভাবিনি যে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এটা আমাদের আরও কাছে এনেছে গিয়ে। আমি মনে করি এই গল্পটা শুধু একটা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা একটা পারিবারিক অভিজ্ঞতা, যা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর বিশ্বাসের কাছে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না। আজও যখন আমি সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, মনে হয় সেখানে এখন শান্তি বিরাজ করছে। রুমার আত্মা এখন শান্তিতে আছে। আর আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একসাথে আর খুশি। পরদিন সকালে রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন সৌরভকে জিজ্ঞেস করল, সে সব স্বীকার করে ফেলল। সৌরভ বলল, বাবা, তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেই মেয়েটা সত্যিই আছে। ও আমাকে বলেছে এই পুকুরের নিচে অনেক ধনসম্পদ আছে। ও আমাকে সেগুলো দেবে, কিন্তু শর্ত হচ্ছে আমাকে ওর সাথে পানির নিচে যেতে হবে গ। রাহুল রেগে গেল। তুই এসব বাজে কথায় বিশ্বাস করিস কেন? পুকুরে কোনো পরিট্রি নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে গি। কিন্তু সৌরভ জেদ ধরল। তোমরা বিশ্বাস না করলেও আমি জানি ও সত্যি। আমি ওকে ছেড়ে যেতে পারব না গি। আমি আর রাহুল বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। আমরা সৌরভকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম, কিন্তু তার আগে ঠিক করলাম একবার নিজেদের চোখে দেখি ব্যাপারটা কি। সেই রাতে আমি আর রাহুল দুজনেই লুকিয়ে থাকলাম। সৌরভ ঠিক 2টোর সময় বেরিয়ে এলো। আমরা তার পিছু নিলাম। সে পুকুরের পাড়ে গিয়ে আবার সেই একই কথা বলতে শুরু করল। রাহুল ফিসফিস করে বলল, কিছুই তো দেখতে পাচ্ছি না গি। আমি বললাম, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সেই আকৃতিটা আবার দেখা দিল। এবার রাহুলও দেখতে পেল। তার চোখ বড় হয়ে গেল। এটা কি? আমি বললাম, জানি না, কিন্তু যাই হোক, ভালো কিছু নয় গ। সেই আকৃতিটা সৌরভের সাথে কথা বলছিল। আমরা কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। সৌরভ বলছে, হ্যাঁ, আমি প্রস্তুত। কাল রাতে আমি তোমার সাথে যাব। রাহুল আর পারল না। সে চিৎকার করে উঠল, সৌরভ, তুই কোথায় যাবি? সৌরভ চমকে গেল। সেই আকৃতিটা আবার অদৃশ্য হয়ে গেল। সৌরভ রেগে গেল। বাবা, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তোমরা সব নষ্ট করে দিলে। রাহুল তার হাত ধরে বলল, তুই আমাদের সাথে চল। এসব ভূতপ্রেতের চক্করে পড়িস না আগে। কিন্তু সৌরভ মানতে চাইল না। সে বলল, তোমরা আমাকে বুঝতে দিচ্ছ না।
ও আমাকে অনেক ধনসম্পদ দেবে। আমরা সবাই সুখে থাকতে পারব। আমি বুঝতে পারলাম সৌরভ সম্পূর্ণভাবে সেই অশুভ শক্তির প্রভাবে পড়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি আর রাহুল এলাকার পুরানো মানুষদের কাছে পুকুরটার ইতিহাস জানতে চাইলাম। একজন বৃদ্ধ লোক বললেন, এই পুকুরে আগে একটা মেয়ে ডুবে মরেছিল। সেই থেকে অনেকেই বলে রাতের বেলায় সেই মেয়েটার আত্মা দেখা যায়। সে তরুণ ছেলেদের ডেকে পানির নিচে নিয়ে যেতে চায়। আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম সৌরভ একটা ভূতের ফাঁদে পড়েছে। সেই দিন আমরা সৌরভকে ঘর থেকে বের হতে দিলাম না। কিন্তু রাতে দেখি সে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমরা দৌড়ে পুকুরের কাছে গেলাম। দেখি সৌরভ পুকুরের পাড়ে দাঁড়িয়ে। সেই আকৃতিটা তার হাত ধরে পানির দিকে টানছে। সৌরভ যেন সম্মোহিত হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, সৌরভ, থামো। কিন্তু সৌরভ আমাদের কথা শুনতে পাচ্ছে না। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে সৌরভকে পিছন থেকে জাপটে ধরল। তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? সৌরভ রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। ছাড়ো আমাকে, আমি ওর কাছে যাব। আমি এগিয়ে গিয়ে সৌরভের মুখের দিকে তাকালাম। তার চোখে কোনো চেতনা নেই, যেন সে অন্য কারো নিয়ন্ত্রণে। হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদি বলতেন ভূতপ্রেতের আছর থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। হনুমান জ্ঞান গুণ সাগর সাথে সাথে সৌরভের শরীর কাঁপতে শুরু করল। সেই আকৃতিটা একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সৌরভ মাটিতে পড়ে গেল। আমি আর রাহুল তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে এলাম। পরদিন সৌরভের জ্ঞান ফিরল। সে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি বুঝতে পারলাম সে সেই ভূতের প্রভাব থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন রাতে আমার স্বপ্নে সেই মেয়েটা এলো। সে বলল, তুমি আমার পছন্দের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এর প্রতিশোধ আমি নেব। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত এত সহজে ছাড়বে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় গলায় পরে রাখবেন। আর রাতের বেলায় একা কোথাও যাবেন না। আমরা তার কথা মেনে চলতে শুরু করলাম। কিছুদিন শান্তিতে কাটল। সৌরভও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন নিশা আমার কাছে এসে বলল, মা, রাতে আমার জানালায় কেউ টোকা দেয়। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করে ডাকছে। আমার বুক ভেঙে গেল। এবার সে নিশাকে টার্গেট করেছে। আমি নিশাকে আমার ঘরে নিয়ে এলাম। রাতে আমি জেগে থাকলাম। দেখি সত্যিই জানালায় কেউ টোকা দিচ্ছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। দেখি সেই একই মেয়ে। তার চোখে প্রচণ্ড রাগ। সে বলল, তোমার ছেলেকে আমি পাইনি। এবার তোমার মেয়েকে নিয়ে যাব। আমি জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুবই শক্তিশালী। এটাকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য একটা বড় পূজার ব্যবস্থা করতে হবে। তিনি আমাদের বাড়িতে এসে একটা বড় হনুমান পূজার আয়োজন করলেন। পুরো এলাকার মানুষ এসে অংশগ্রহণ করল। পূজার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। হঠাৎ ঝড়ো হাওয়া দিল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি পূজা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তান্ত্রিক থেমে যাননি। তিনি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। সবাই মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম। হঠাৎ একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা গেল। মনে হল যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, এবার আপনারা নিরাপদ। ওই ভূত এই এলাকা ছেড়ে চলে গেছে। সত্যিই তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সৌরভ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। নিশাও আর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা পরিবর্তন এসেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি একসাথে থাকি। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেড়েছে। নিয়মিত পূজাপার্বণ করি। সৌরভ এখন বলে, মা, আমি বুঝতে পারিনি যে কি ভয়ানক বিপদের মুখে পড়েছিলাম। তুমি আর বাবা না থাকলে আমি হয়তো বাঁচতাম না। নিশাও বলে, দিদি, এই ঘটনার পর আমি বুঝেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ।
আমরা সবাই মিলে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। রাহুল বলে, আমি আগে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। কিন্তু এই ঘটনার পর বুঝেছি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে। কি আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমাদের সব ধারণাকে পাল্টে দেয়। এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। এখন যখন সন্ধ্যা হয়, আমরা সবাই একসাথে বসে হনুমান চালিসা পড়ি। এটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। যেখানে আগে গভীর পানি ছিল সেখানে এখন শুধু কাদা। এলাকার মানুষজন ভিড় জমাল। সবাই অবাক হয়ে দেখছে। কেউ কেউ বলছে এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি, নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে। আমি আর রাহুল কৌতূহলী হয়ে কাছে গেলাম। পুকুরের তলায় কিছু পুরানো জিনিসপত্র দেখা যাচ্ছিল। ভাঙা হাঁড়িপাতিল, কিছু গয়না আর একটা পুরানো সিন্দুক। একজন বুড়ো মানুষ বললেন, এই সিন্দুকটা হয়তো সেই মেয়েটার, যে এখানে ডুবে মরেছিল। গ্রামের কিছু তরুণ ছেলে সিন্দুকটা তুলে আনল। খুলে দেখলাম ভিতরে কিছু পুরানো কাগজপত্র, একটা ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা পড়ে আমরা সেই মেয়েটার পুরো কাহিনী জানতে পারলাম। তার নাম ছিল রুমা। ২০ বছর আগে সে এই এলাকায় থাকত। তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল। সেই দুঃখে সে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরে যাব, কিন্তু আমার প্রেম মরবে না। আমি ফিরে এসে একদিন এমন একজন ছেলেকে খুঁজে বের করব যে আমাকে সত্যিকারের ভালোবাসা দেবে। আমি বুঝতে পারলাম সে সৌরভের মাধ্যমে তার সেই অপূর্ণ ভালোবাসার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আমরা ঠিক করলাম রুমার সঠিক সৎকার করব। তার হাড়গোড় খুঁজে বের করে সম্মানজনকভাবে দাফন করলাম। একজন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ালেন। দাফনের সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আকাশে একটা সাদা পাখি এসে কবরের উপর ৩ বার চক্কর দিয়ে উড়ে গেল। সবাই বলল, এটা রুমার আত্মার শান্তির লক্ষণ। সেদিনের পর থেকে আমাদের এলাকায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুকুরেও আবার পানি ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন সেই পানি স্বচ্ছ আর নির্মল। এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে যে পরিবর্তন এসেছে সেটা শুধু ভয় বা সতর্কতার কারণে নয়। আমরা বুঝেছি যে জীবনে শুধু দৃশ্যমান জিনিসগুলোই সব নয়, অদৃশ্য জগতেও অনেক কিছু আছে। সৌরভ এখন আর রাতে দেরি করে ঘুমায় না। সে আমার সাথে রান্নাঘরে সময় কাটায়, আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমার কাছে তার নির্ভরতা বেড়েছে। একদিন সে আমাকে বলল, মা, সেই সময় আমার কিছুই বুঝতে পারতাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এখন ভাবি, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে, আমি কোথায় যেতাম? আমি তাকে বুঝিয়ে বললাম, সন্তান মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। মা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না। নিশাও এই ঘটনার পর অনেক পরিপক্ক হয়ে গেছে। সে এখন রাতে একা ঘুমাতে ভয় পায় না, বরং বলে, দিদি, আমি জানি তুমি আর ভাইজা আমাকে রক্ষা করবে। রাহুলও অনেক পরিবর্তন এনেছে তার জীবনে। সে আগে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে পরিবারের জন্য সময় দিতে পারত না। এখন সে তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমাদের সাথে সময় কাটায়। একদিন রাহুল বলল, মালিহা, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সেদিন তোমার কথায় কান না দিতাম, আজ হয়তো আমাদের সৌরভ থাকত না। আমিও অনুভব করেছি যে এই ঘটনা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। আগে আমরা যে যার মতো করে জীবনযাপন করতাম, এখন আমরা একসাথে সব কিছু ভাগাভাগি করি। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে মসজিদে যাই। জুম্মার নামাজের পর দোয়া করি যেন আল্লাহ আমাদের পরিবারকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন। কয়েক মাস পরে আমাদের বাড়িতে আরেকটা খুশির খবর এলো। সৌরভের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল বের হল। সে ভালো একটা বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সৌরভ খুশি হয়ে বলল, মা, এটা তোমার দোয়ার ফল। তুমি আমাকে বাঁচিয়েছ বলেই আজ আমি এই সুযোগ পেয়েছি। নিশাও তার পড়াশোনায় ভালো করছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। শিক্ষকরাও তার প্রশংসা করেন। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা আর একটাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। এখন আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি।
সন্ধ্যার পর সবাই মিলে বসে গল্প করি। পুরানো দিনের স্মৃতি নিয়ে হাসিঠাট্টা করি। সৌরভ মাঝে মাঝে বলে, মা, আমি কখনো ভাবিনি যে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এটা আমাদের আরও কাছে এনেছে গিয়ে। আমি মনে করি এই গল্পটা শুধু একটা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা একটা পারিবারিক অভিজ্ঞতা, যা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর বিশ্বাসের কাছে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না। আজও যখন আমি সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, মনে হয় সেখানে এখন শান্তি বিরাজ করছে। রুমার আত্মা এখন শান্তিতে আছে। আর আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একসাথে আর খুশি। পরদিন সকালে রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন সৌরভকে জিজ্ঞেস করল, সে সব স্বীকার করে ফেলল। সৌরভ বলল, বাবা, তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেই মেয়েটা সত্যিই আছে। ও আমাকে বলেছে এই পুকুরের নিচে অনেক ধনসম্পদ আছে। ও আমাকে সেগুলো দেবে। কিন্তু শর্ত হচ্ছে আমাকে ওর সাথে পানির নিচে যেতে হবে। রাহুল রেগে গেল। তুই এসব বাজে কথায় বিশ্বাস করিস কেন? পুকুরে কোনো পরিত্রী নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে গি। কিন্তু সৌরভ জেদ ধরল। তোমরা বিশ্বাস না করলেও আমি জানি ও সত্যি। আমি ওকে ছেড়ে যেতে পারব না গি। আমি আর রাহুল বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। আমরা সৌরভকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম। কিন্তু তার আগে ঠিক করলাম একবার নিজেদের চোখে দেখি ব্যাপারটা কি। সেই রাতে আমি আর রাহুল দুজনেই লুকিয়ে থাকলাম। সৌরভ ঠিক 2টোর সময় বেরিয়ে এলো। আমরা তার পিছু নিলাম। সে পুকুরের পাড়ে গিয়ে আবার সেই একই কথা বলতে শুরু করল। রাহুল ফিসফিস করে বলল, কিছুই তো দেখতে পাচ্ছি না গি। আমি বললাম, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সেই আকৃতিটা আবার দেখা দিল। এবার রাহুলও দেখতে পেল। তার চোখ বড় হয়ে গেল। এটা কি? আমি বললাম, জানি না। কিন্তু যাই হোক, ভালো কিছু নয় গ। সেই আকৃতিটা সৌরভের সাথে কথা বলছিল। আমরা কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। সৌরভ বলছে, হ্যাঁ, আমি প্রস্তুত। কাল রাতে আমি তোমার সাথে যাব। রাহুল আর পারল না। সে চিৎকার করে উঠল, সৌরভ, তুই কোথায় যাবি? সৌরভ চমকে গেল। সেই আকৃতিটা আবার অদৃশ্য হয়ে গেল। সৌরভ রেগে গেল। বাবা, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তোমরা সব নষ্ট করে দিলে। রাহুল তার হাত ধরে বলল, তুই আমাদের সাথে চল। এসব ভূতপ্রেতের চক্করে পড়িস না গে। কিন্তু সৌরভ মানতে চাইল না। সে বলল, তোমরা আমাকে বুঝতে দিচ্ছ না। ও আমাকে অনেক ধনসম্পদ দেবে। আমরা সবাই সুখে থাকতে পারব। আমি বুঝতে পারলাম সৌরভ সম্পূর্ণভাবে সেই অশুভ শক্তির প্রভাবে পড়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি আর রাহুল এলাকার পুরানো মানুষদের কাছে পুকুরটার ইতিহাস জানতে চাইলাম। একজন বৃদ্ধ লোক বললেন, এই পুকুরে আগে একটা মেয়ে ডুবে মরেছিল। সেই থেকে অনেকেই বলে রাতের বেলায় সেই মেয়েটার আত্মা দেখা যায়। সে তরুণ ছেলেদের ডেকে পানির নিচে নিয়ে যেতে চায় গু। আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম সৌরভ একটা ভূতের ফাঁদে পড়েছে। সেই দিন আমরা সৌরভকে ঘর থেকে বের হতে দিলাম না। কিন্তু রাতে দেখি সে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমরা দৌড়ে পুকুরের কাছে গেলাম। দেখি সৌরভ পুকুরের পাড়ে দাঁড়িয়ে। সেই আকৃতিটা তার হাত ধরে পানির দিকে টানছে। সৌরভ যেন সম্মোহিত হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, সৌরভ, থামো। কিন্তু সৌরভ আমাদের কথা শুনতে পাচ্ছে না। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে সৌরভকে পিছন থেকে জাপটে ধরল। তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? সৌরভ রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। ছাড়ো আমাকে। আমি ওর কাছে যাব। আমি এগিয়ে গিয়ে সৌরভের মুখের দিকে তাকালাম। তার চোখে কোনো চেতনা নেই। যেন সে অন্য কারো নিয়ন্ত্রণে। হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদি বলতেন ভূতপ্রেতের আছর থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। সাথে সাথে সৌরভের শরীর কাঁপতে শুরু করল। সেই আকৃতিটা একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সৌরভ মাটিতে পড়ে গেল। আমি আর রাহুল তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে এলাম। পরদিন সৌরভের জ্ঞান ফিরল। সে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি বুঝতে পারলাম সে সেই ভূতের প্রভাব থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়।
পরদিন রাতে আমার স্বপ্নে সেই মেয়েটা এলো। সে বলল, তুমি আমার পছন্দের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এর প্রতিশোধ আমি নেব গো। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত এত সহজে ছাড়বে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে গি। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় গলায় পরে রাখবেন। আর রাতের বেলায় একা কোথাও যাবেন না গি। আমরা তার কথা মেনে চলতে শুরু করলাম। কিছুদিন শান্তিতে কাটল। সৌরভও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন নিশা আমার কাছে এসে বলল, মা, রাতে আমার জানালায় কেউ টোকা দেয়। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করে ডাকছে গি। আমার বুক ভেঙে গেল। এবার সে নিশাকে টার্গেট করেছে। আমি নিশাকে আমার ঘরে নিয়ে এলাম। রাতে আমি জেগে থাকলাম। দেখি সত্যিই জানালায় কেউ টোকা দিচ্ছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। দেখি সেই একই মেয়ে। তার চোখে প্রচণ্ড রাগ। সে বলল, তোমার ছেলেকে আমি পাইনি। এবার তোমার মেয়েকে নিয়ে যাব গু। আমি জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুবই শক্তিশালী। এটাকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য একটা বড় পূজার ব্যবস্থা করতে হবে গু। তিনি আমাদের বাড়িতে এসে একটা বড় হনুমান পূজার আয়োজন করলেন। পুরো এলাকার মানুষ এসে অংশগ্রহণ করল। পূজার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। হঠাৎ ঝড়ো হাওয়া দিল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি পূজা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তান্ত্রিক থেমে যাননি। তিনি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। সবাই মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম। হঠাৎ একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা গেল। মনে হল যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, এবার আপনারা নিরাপদ। ওই ভূত এই এলাকা ছেড়ে চলে গেছে গু। সত্যিই তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সৌরভ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। নিশাও আর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা পরিবর্তন এসেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি একসাথে থাকি। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেড়েছে। নিয়মিত পূজাপার্বণ করি। সৌরভ এখন বলে, মা, আমি বুঝতে পারিনি যে কি ভয়ানক বিপদের মুখে পড়েছিলাম। তুমি আর বাবা না থাকলে আমি হয়তো বাঁচতাম না গিয়ে। নিশাও বলে, দিদি, এই ঘটনার পর আমি বুঝেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। রাহুল বলে, আমি আগে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। কিন্তু এই ঘটনার পর বুঝেছি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে কি। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমাদের সব ধারণাকে পাল্টে দেয়। এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। এখন যখন সন্ধ্যা হয়, আমরা সবাই একসাথে বসে হনুমান চালিসা পড়ি। এটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। যেখানে আগে গভীর পানি ছিল সেখানে এখন শুধু কাদা। এলাকার মানুষজন ভিড় জমাল। সবাই অবাক হয়ে দেখছে। কেউ কেউ বলছে এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে গি। আমি আর রাহুল কৌতূহলী হয়ে কাছে গেলাম। পুকুরের তলায় কিছু পুরানো জিনিসপত্র দেখা যাচ্ছিল। ভাঙা হাঁড়িপাতিল, কিছু গয়না আর একটা পুরানো সিন্দুক। একজন বুড়ো মানুষ বললেন, এই সিন্দুকটা হয়তো সেই মেয়েটার, যে এখানে ডুবে মরেছিল। গ্রামের কিছু তরুণ ছেলে সিন্দুকটা তুলে আনল। খুলে দেখলাম ভিতরে কিছু পুরানো কাগজপত্র, একটা ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা পড়ে আমরা সেই মেয়েটার পুরো কাহিনী জানতে পারলাম। তার নাম ছিল রুমা। ২০ বছর আগে সে এই এলাকায় থাকত। তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল। সেই দুঃখে সে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরে যাব, কিন্তু আমার প্রেম মরবে না। আমি ফিরে এসে একদিন এমন একজন ছেলেকে খুঁজে বের করব যে আমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গু। আমি বুঝতে পারলাম সে সৌরভের মাধ্যমে তার সেই অপূর্ণ ভালোবাসার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আমরা ঠিক করলাম রুমার সঠিক সৎকার করব। তার হাড়গোড় খুঁজে বের করে সম্মানজনকভাবে দাফন করলাম। একজন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ালেন।
দাফনের সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আকাশে একটা সাদা পাখি এসে কবরের উপর 3 বার চক্কর দিয়ে উড়ে গেল। সবাই বলল, এটা রুমার আত্মার শান্তির লক্ষণ। সেদিনের পর থেকে আমাদের এলাকায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুকুরেও আবার পানি ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন সেই পানি স্বচ্ছ আর নির্মল। এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে যে পরিবর্তন এসেছে সেটা শুধু ভয় বা সতর্কতার কারণে নয়। আমরা বুঝেছি যে জীবনে শুধু দৃশ্যমান জিনিসগুলোই সব নয়। অদৃশ্য জগতেও অনেক কিছু আছে। সৌরভ এখন আর রাতে দেরি করে ঘুমায় না। সে আমার সাথে রান্নাঘরে সময় কাটায়। আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমার কাছে তার নির্ভরতা বেড়েছে। একদিন সে আমাকে বলল, মা, সেই সময় আমার কিছুই বুঝতে পারতাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এখন ভাবি, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে, আমি কোথায় যেতাম গু? আমি তাকে বুঝিয়ে বললাম, সন্তান মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। মা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না গে। নিশাও এই ঘটনার পর অনেক পরিপক্ক হয়ে গেছে। সে এখন রাতে একা ঘুমাতে ভয় পায় না। বরং বলে, দিদি, আমি জানি তুমি আর ভাইজা আমাকে রক্ষা করবে গি। রাহুলও অনেক পরিবর্তন এনেছে তার জীবনে। সে আগে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে পরিবারের জন্য সময় দিতে পারত না। এখন সে তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমাদের সাথে সময় কাটায়। একদিন রাহুল বলল, মালিহা, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সেদিন তোমার কথায় কান না দিতাম, আজ হয়তো আমাদের সৌরভ থাকত না গি। আমিও অনুভব করেছি যে এই ঘটনা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। আগে আমরা যে যার মতো করে জীবনযাপন করতাম। এখন আমরা একসাথে সব কিছু ভাগাভাগি করি। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে মসজিদে যাই। জুম্মার নামাজের পর দোয়া করি যেন আল্লাহ আমাদের পরিবারকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন। কয়েক মাস পরে আমাদের বাড়িতে আরেকটা খুশির খবর এলো। সৌরভের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল বের হল। সে ভালো একটা বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সৌরভ খুশি হয়ে বলল, মা, এটা তোমার দোয়ার ফল। তুমি আমাকে বাঁচিয়েছ বলেই আজ আমি এই সুযোগ পেয়েছি গু। নিশাও তার পড়াশোনায় ভালো করছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। শিক্ষকরাও তার প্রশংসা করেন। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা আর একটাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। এখন আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি। সন্ধ্যার পর সবাই মিলে বসে গল্প করি। পুরানো দিনের স্মৃতি নিয়ে হাসিঠাট্টা করি। সৌরভ মাঝে মাঝে বলে, মা, আমি কখনো ভাবিনি যে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এটা আমাদের আরও কাছে এনেছে গিয়ে। আমি মনে করি এই গল্পটা শুধু একটা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা একটা পারিবারিক অভিজ্ঞতা, যা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর বিশ্বাসের কাছে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না। আজও যখন আমি সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, মনে হয় সেখানে এখন শান্তি বিরাজ করছে। রুমার আত্মা এখন শান্তিতে আছে। আর আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একসাথে আর খুশি। পরদিন সকালে রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন সৌরভকে জিজ্ঞেস করল, সে সব স্বীকার করে ফেলল। সৌরভ বলল, বাবা, তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেই মেয়েটা সত্যিই আছে। ও আমাকে বলেছে এই পুকুরের নিচে অনেক ধনসম্পদ আছে। ও আমাকে সেগুলো দেবে। কিন্তু শর্ত হচ্ছে আমাকে ওর সাথে পানির নিচে যেতে হবে গ। রাহুল রেগে গেল। তুই এসব বাজে কথায় বিশ্বাস করিস কেন? পুকুরে কোনো পরিত্রী নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে গি। কিন্তু সৌরভ জেদ ধরল। তোমরা বিশ্বাস না করলেও আমি জানি ও সত্যি। আমি ওকে ছেড়ে যেতে পারব না গি। আমি আর রাহুল বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। আমরা সৌরভকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম। কিন্তু তার আগে ঠিক করলাম একবার নিজেদের চোখে দেখি ব্যাপারটা কি। সেই রাতে আমি আর রাহুল দুজনেই লুকিয়ে থাকলাম। সৌরভ ঠিক 2টোর সময় বেরিয়ে এলো। আমরা তার পিছু নিলাম। সে পুকুরের পাড়ে গিয়ে আবার সেই একই কথা বলতে শুরু করল। রাহুল ফিসফিস করে বলল, কিছুই তো দেখতে পাচ্ছি না গি। আমি বললাম, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সেই আকৃতিটা আবার দেখা দিল। এবার রাহুলও দেখতে পেল। তার চোখ বড় হয়ে গেল। এটা কি? আমি বললাম, জানি না। কিন্তু যাই হোক, ভালো কিছু নয় গ। সেই আকৃতিটা সৌরভের সাথে কথা বলছিল।
আমরা কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। সৌরভ বলছে, হ্যাঁ, আমি প্রস্তুত। কাল রাতে আমি তোমার সাথে যাব। রাহুল আর পারল না। সে চিৎকার করে উঠল, সৌরভ, তুই কোথায় যাবি? সৌরভ চমকে গেল। সেই আকৃতিটা আবার অদৃশ্য হয়ে গেল। সৌরভ রেগে গেল। বাবা, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তোমরা সব নষ্ট করে দিলে। রাহুল তার হাত ধরে বলল, তুই আমাদের সাথে চল। এসব ভূতপ্রেতের চক্করে পড়িস না আগে। কিন্তু সৌরভ মানতে চাইল না। সে বলল, তোমরা আমাকে বুঝতে দিচ্ছ না। ও আমাকে অনেক ধনসম্পদ দেবে। আমরা সবাই সুখে থাকতে পারব। আমি বুঝতে পারলাম সৌরভ সম্পূর্ণভাবে সেই অশুভ শক্তির প্রভাবে পড়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি আর রাহুল এলাকার পুরানো মানুষদের কাছে পুকুরটার ইতিহাস জানতে চাইলাম। একজন বৃদ্ধ লোক বললেন, এই পুকুরে আগে একটা মেয়ে ডুবে মরেছিল। সেই থেকে অনেকেই বলে রাতের বেলায় সেই মেয়েটার আত্মা দেখা যায়। সে তরুণ ছেলেদের ডেকে পানির নিচে নিয়ে যেতে চায়। আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম সৌরভ একটা ভূতের ফাঁদে পড়েছে। সেই দিন আমরা সৌরভকে ঘর থেকে বের হতে দিলাম না। কিন্তু রাতে দেখি সে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমরা দৌড়ে পুকুরের কাছে গেলাম। দেখি সৌরভ পুকুরের পাড়ে দাঁড়িয়ে। সেই আকৃতিটা তার হাত ধরে পানির দিকে টানছে। সৌরভ যেন সম্মোহিত হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, সৌরভ, থামো। কিন্তু সৌরভ আমাদের কথা শুনতে পাচ্ছে না। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে সৌরভকে পিছন থেকে জাপটে ধরল। তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? সৌরভ রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। ছাড়ো আমাকে। আমি ওর কাছে যাব। আমি এগিয়ে গিয়ে সৌরভের মুখের দিকে তাকালাম। তার চোখে কোনো চেতনা নেই। যেন সে অন্য কারো নিয়ন্ত্রণে। হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদি বলতেন ভূতপ্রেতের আছর থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। সাথে সাথে সৌরভের শরীর কাঁপতে শুরু করল। সেই আকৃতিটা একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সৌরভ মাটিতে পড়ে গেল। আমি আর রাহুল তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে এলাম। পরদিন সৌরভের জ্ঞান ফিরল। সে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি বুঝতে পারলাম সে সেই ভূতের প্রভাব থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন রাতে আমার স্বপ্নে সেই মেয়েটা এলো। সে বলল, তুমি আমার পছন্দের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এর প্রতিশোধ আমি নেব। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত এত সহজে ছাড়বে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় গলায় পরে রাখবেন। আর রাতের বেলায় একা কোথাও যাবেন না। আমরা তার কথা মেনে চলতে শুরু করলাম। কিছুদিন শান্তিতে কাটল। সৌরভও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন নিশা আমার কাছে এসে বলল, মা, রাতে আমার জানালায় কেউ টোকা দেয়। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করে ডাকছে। আমার বুক ভেঙে গেল। এবার সে নিশাকে টার্গেট করেছে। আমি নিশাকে আমার ঘরে নিয়ে এলাম। রাতে আমি জেগে থাকলাম। দেখি সত্যিই জানালায় কেউ টোকা দিচ্ছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। দেখি সেই একই মেয়ে। তার চোখে প্রচণ্ড রাগ। সে বলল, তোমার ছেলেকে আমি পাইনি। এবার তোমার মেয়েকে নিয়ে যাব। আমি জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুবই শক্তিশালী। এটাকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য একটা বড় পূজার ব্যবস্থা করতে হবে। তিনি আমাদের বাড়িতে এসে একটা বড় হনুমান পূজার আয়োজন করলেন। পুরো এলাকার মানুষ এসে অংশগ্রহণ করল। পূজার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। হঠাৎ ঝড়ো হাওয়া দিল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি পূজা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তান্ত্রিক থেমে যাননি। তিনি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। সবাই মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম। হঠাৎ একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা গেল। মনে হল যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, এবার আপনারা নিরাপদ।
ওই ভূত এই এলাকা ছেড়ে চলে গেছে গু। সত্যিই তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সৌরভ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। নিশাও আর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা পরিবর্তন এসেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি একসাথে থাকি। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেড়েছে। নিয়মিত পূজাপার্বণ করি। সৌরভ এখন বলে, মা, আমি বুঝতে পারিনি যে কি ভয়ানক বিপদের মুখে পড়েছিলাম। তুমি আর বাবা না থাকলে আমি হয়তো বাঁচতাম না গিয়ে। নিশাও বলে, দিদি, এই ঘটনার পর আমি বুঝেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। রাহুল বলে, আমি আগে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। কিন্তু এই ঘটনার পর বুঝেছি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে। কি আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমাদের সব ধারণাকে পাল্টে দেয়। এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। এখন যখন সন্ধ্যা হয়, আমরা সবাই একসাথে বসে হনুমান চালিসা পড়ি। এটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। যেখানে আগে গভীর পানি ছিল সেখানে এখন শুধু কাদা। এলাকার মানুষজন ভিড় জমাল। সবাই অবাক হয়ে দেখছে। কেউ কেউ বলছে এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে। আমি আর রাহুল কৌতূহলী হয়ে কাছে গেলাম। পুকুরের তলায় কিছু পুরানো জিনিসপত্র দেখা যাচ্ছিল। ভাঙা হাঁড়িপাতিল, কিছু গয়না আর একটা পুরানো সিন্দুক। একজন বুড়ো মানুষ বললেন, এই সিন্দুকটা হয়তো সেই মেয়েটার, যে এখানে ডুবে মরেছিল। গ্রামের কিছু তরুণ ছেলে সিন্দুকটা তুলে আনল। খুলে দেখলাম ভিতরে কিছু পুরানো কাগজপত্র, একটা ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা পড়ে আমরা সেই মেয়েটার পুরো কাহিনী জানতে পারলাম। তার নাম ছিল রুমা। ২০ বছর আগে সে এই এলাকায় থাকত। তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল। সেই দুঃখে সে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরে যাব, কিন্তু আমার প্রেম মরবে না। আমি ফিরে এসে একদিন এমন একজন ছেলেকে খুঁজে বের করব যে আমাকে সত্যিকারের ভালোবাসা দেবে। আমি বুঝতে পারলাম সে সৌরভের মাধ্যমে তার সেই অপূর্ণ ভালোবাসার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আমরা ঠিক করলাম রুমার সঠিক সৎকার করব। তার হাড়গোড় খুঁজে বের করে সম্মানজনকভাবে দাফন করলাম। একজন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ালেন। দাফনের সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আকাশে একটা সাদা পাখি এসে কবরের উপর ৩ বার চক্কর দিয়ে উড়ে গেল। সবাই বলল, এটা রুমার আত্মার শান্তির লক্ষণ। সেদিনের পর থেকে আমাদের এলাকায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুকুরেও আবার পানি ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন সেই পানি স্বচ্ছ আর নির্মল। এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে যে পরিবর্তন এসেছে সেটা শুধু ভয় বা সতর্কতার কারণে নয়। আমরা বুঝেছি যে জীবনে শুধু দৃশ্যমান জিনিসগুলোই সব নয়। অদৃশ্য জগতেও অনেক কিছু আছে। সৌরভ এখন আর রাতে দেরি করে ঘুমায় না। সে আমার সাথে রান্নাঘরে সময় কাটায়। আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমার কাছে তার নির্ভরতা বেড়েছে। একদিন সে আমাকে বলল, মা, সেই সময় আমার কিছুই বুঝতে পারতাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এখন ভাবি, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে আমি কোথায় যেতাম। আমি তাকে বুঝিয়ে বললাম, সন্তান মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। মা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না। নিশাও এই ঘটনার পর অনেক পরিপক্ক হয়ে গেছে। সে এখন রাতে একা ঘুমাতে ভয় পায় না। বরং বলে, দিদি, আমি জানি তুমি আর ভাইজা আমাকে রক্ষা করবে। রাহুলও অনেক পরিবর্তন এনেছে তার জীবনে। সে আগে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে পরিবারের জন্য সময় দিতে পারত না। এখন সে তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমাদের সাথে সময় কাটায়। একদিন রাহুল বলল, মালিহা, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সেদিন তোমার কথায় কান না দিতাম, আজ হয়তো আমাদের সৌরভ থাকত না। আমিও অনুভব করেছি যে এই ঘটনা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। আগে আমরা যে যার মতো করে জীবনযাপন করতাম। এখন আমরা একসাথে সব কিছু ভাগাভাগি করি। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে মসজিদে যাই। জুম্মার নামাজের পর দোয়া করি যেন আল্লাহ আমাদের পরিবারকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন। কয়েক মাস পরে আমাদের বাড়িতে আরেকটা খুশির খবর এলো। সৌরভের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল বের হল।
সে ভালো একটা বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সৌরভ খুশি হয়ে বলল, মা, এটা তোমার দোয়ার ফল। তুমি আমাকে বাঁচিয়েছ বলেই আজ আমি এই সুযোগ পেয়েছি। নিশাও তার পড়াশোনায় ভালো করছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। শিক্ষকরাও তার প্রশংসা করেন। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা আর একটাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। এখন আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি। সন্ধ্যার পর সবাই মিলে বসে গল্প করি। পুরানো দিনের স্মৃতি নিয়ে হাসিঠাট্টা করি। সৌরভ মাঝে মাঝে বলে, মা, আমি কখনো ভাবিনি যে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এটা আমাদের আরও কাছে এনেছে গিয়ে। আমি মনে করি এই গল্পটা শুধু একটা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা একটা পারিবারিক অভিজ্ঞতা, যা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর বিশ্বাসের কাছে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না। আজও যখন আমি সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, মনে হয় সেখানে এখন শান্তি বিরাজ করছে। রুমার আত্মা এখন শান্তিতে আছে। আর আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একসাথে আর খুশি। পরদিন সকালে রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন সৌরভকে জিজ্ঞেস করল, সে সব স্বীকার করে ফেলল। সৌরভ বলল, বাবা, তুমি বিশ্বাস করবে না, কিন্তু সেই মেয়েটা সত্যিই আছে। ও আমাকে বলেছে এই পুকুরের নিচে অনেক ধনসম্পদ আছে। ও আমাকে সেগুলো দেবে। কিন্তু শর্ত হচ্ছে আমাকে ওর সাথে পানির নিচে যেতে হবে। রাহুল রেগে গেল। তুই এসব বাজে কথায় বিশ্বাস করিস কেন? পুকুরে কোনো পরিত্রী নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে গি। কিন্তু সৌরভ জেদ ধরল। তোমরা বিশ্বাস না করলেও আমি জানি ও সত্যি। আমি ওকে ছেড়ে যেতে পারব না গি। আমি আর রাহুল বুঝতে পারলাম ব্যাপারটা গুরুতর। আমরা সৌরভকে ডাক্তার দেখানোর কথা ভাবলাম। কিন্তু তার আগে ঠিক করলাম একবার নিজেদের চোখে দেখি ব্যাপারটা কি। সেই রাতে আমি আর রাহুল দুজনেই লুকিয়ে থাকলাম। সৌরভ ঠিক 2টোর সময় বেরিয়ে এলো। আমরা তার পিছু নিলাম। সে পুকুরের পাড়ে গিয়ে আবার সেই একই কথা বলতে শুরু করল। রাহুল ফিসফিস করে বলল, কিছুই তো দেখতে পাচ্ছি না গি। আমি বললাম, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সেই আকৃতিটা আবার দেখা দিল। এবার রাহুলও দেখতে পেল। তার চোখ বড় হয়ে গেল। এটা কি? আমি বললাম, জানি না। কিন্তু যাই হোক, ভালো কিছু নয় গ। সেই আকৃতিটা সৌরভের সাথে কথা বলছিল। আমরা কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। সৌরভ বলছে, হ্যাঁ, আমি প্রস্তুত। কাল রাতে আমি তোমার সাথে যাব। রাহুল আর পারল না। সে চিৎকার করে উঠল, সৌরভ, তুই কোথায় যাবি? সৌরভ চমকে গেল। সেই আকৃতিটা আবার অদৃশ্য হয়ে গেল। সৌরভ রেগে গেল। বাবা, তোমরা কেন আমার পিছু নিয়েছ? তোমরা সব নষ্ট করে দিলে। রাহুল তার হাত ধরে বলল, তুই আমাদের সাথে চল। এসব ভূতপ্রেতের চক্করে পড়িস না গে। কিন্তু সৌরভ মানতে চাইল না। সে বলল, তোমরা আমাকে বুঝতে দিচ্ছ না। ও আমাকে অনেক ধনসম্পদ দেবে। আমরা সবাই সুখে থাকতে পারব। আমি বুঝতে পারলাম সৌরভ সম্পূর্ণভাবে সেই অশুভ শক্তির প্রভাবে পড়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি আর রাহুল এলাকার পুরানো মানুষদের কাছে পুকুরটার ইতিহাস জানতে চাইলাম। একজন বৃদ্ধ লোক বললেন, এই পুকুরে আগে একটা মেয়ে ডুবে মরেছিল। সেই থেকে অনেকেই বলে রাতের বেলায় সেই মেয়েটার আত্মা দেখা যায়। সে তরুণ ছেলেদের ডেকে পানির নিচে নিয়ে যেতে চায় গু। আমাদের গা শিউরে উঠল। আমরা বুঝতে পারলাম সৌরভ একটা ভূতের ফাঁদে পড়েছে। সেই দিন আমরা সৌরভকে ঘর থেকে বের হতে দিলাম না। কিন্তু রাতে দেখি সে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমরা দৌড়ে পুকুরের কাছে গেলাম। দেখি সৌরভ পুকুরের পাড়ে দাঁড়িয়ে। সেই আকৃতিটা তার হাত ধরে পানির দিকে টানছে। সৌরভ যেন সম্মোহিত হয়ে আছে। আমি চিৎকার করে বললাম, সৌরভ, থামো। কিন্তু সৌরভ আমাদের কথা শুনতে পাচ্ছে না। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে সৌরভকে পিছন থেকে জাপটে ধরল। তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? সৌরভ রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। ছাড়ো আমাকে। আমি ওর কাছে যাব। আমি এগিয়ে গিয়ে সৌরভের মুখের দিকে তাকালাম। তার চোখে কোনো চেতনা নেই। যেন সে অন্য কারো নিয়ন্ত্রণে।
হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদি বলতেন ভূতপ্রেতের আছর থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পড়তে হয়। আমি জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। হনুমান জ্ঞান গুণ সাগর সাথে সাথে সৌরভের শরীর কাঁপতে শুরু করল। সেই আকৃতিটা একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সৌরভ মাটিতে পড়ে গেল। আমি আর রাহুল তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে এলাম। পরদিন সৌরভের জ্ঞান ফিরল। সে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি বুঝতে পারলাম সে সেই ভূতের প্রভাব থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরদিন রাতে আমার স্বপ্নে সেই মেয়েটা এলো। সে বলল, তুমি আমার পছন্দের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এর প্রতিশোধ আমি নেব গো। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত এত সহজে ছাড়বে না। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে গি। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় গলায় পরে রাখবেন। আর রাতের বেলায় একা কোথাও যাবেন না গি। আমরা তার কথা মেনে চলতে শুরু করলাম। কিছুদিন শান্তিতে কাটল। সৌরভও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন নিশা আমার কাছে এসে বলল, মা, রাতে আমার জানালায় কেউ টোকা দেয়। আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইশারা করে ডাকছে গি। আমার বুক ভেঙে গেল। এবার সে নিশাকে টার্গেট করেছে। আমি নিশাকে আমার ঘরে নিয়ে এলাম। রাতে আমি জেগে থাকলাম। দেখি সত্যিই জানালায় কেউ টোকা দিচ্ছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। দেখি সেই একই মেয়ে। তার চোখে প্রচণ্ড রাগ। সে বলল, তোমার ছেলেকে আমি পাইনি। এবার তোমার মেয়েকে নিয়ে যাব গু। আমি জোরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই ভূত খুবই শক্তিশালী। এটাকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য একটা বড় পূজার ব্যবস্থা করতে হবে গু। তিনি আমাদের বাড়িতে এসে একটা বড় হনুমান পূজার আয়োজন করলেন। পুরো এলাকার মানুষ এসে অংশগ্রহণ করল। পূজার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটল। হঠাৎ ঝড়ো হাওয়া দিল। বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি পূজা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু তান্ত্রিক থেমে যাননি। তিনি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। সবাই মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম। হঠাৎ একটা ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা গেল। মনে হল যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, এবার আপনারা নিরাপদ। ওই ভূত এই এলাকা ছেড়ে চলে গেছে গু। সত্যিই তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সৌরভ স্বাভাবিক জীবনে ফিরে গেছে। নিশাও আর কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা পরিবর্তন এসেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি একসাথে থাকি। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বেড়েছে। নিয়মিত পূজাপার্বণ করি। সৌরভ এখন বলে, মা, আমি বুঝতে পারিনি যে কি ভয়ানক বিপদের মুখে পড়েছিলাম। তুমি আর বাবা না থাকলে আমি হয়তো বাঁচতাম না গিয়ে। নিশাও বলে, দিদি, এই ঘটনার পর আমি বুঝেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারি। রাহুল বলে, আমি আগে এসব ভূতপ্রেতে বিশ্বাস করতাম না। কিন্তু এই ঘটনার পর বুঝেছি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে কি। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমাদের সব ধারণাকে পাল্টে দেয়। এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়। এখন যখন সন্ধ্যা হয়, আমরা সবাই একসাথে বসে হনুমান চালিসা পড়ি। এটা আমাদের একটা নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। যেখানে আগে গভীর পানি ছিল সেখানে এখন শুধু কাদা। এলাকার মানুষজন ভিড় জমাল। সবাই অবাক হয়ে দেখছে। কেউ কেউ বলছে এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে গি। আমি আর রাহুল কৌতূহলী হয়ে কাছে গেলাম। পুকুরের তলায় কিছু পুরানো জিনিসপত্র দেখা যাচ্ছিল। ভাঙা হাঁড়িপাতিল, কিছু গয়না আর একটা পুরানো সিন্দুক। একজন বুড়ো মানুষ বললেন, এই সিন্দুকটা হয়তো সেই মেয়েটার, যে এখানে ডুবে মরেছিল। গ্রামের কিছু তরুণ ছেলে সিন্দুকটা তুলে আনল। খুলে দেখলাম ভিতরে কিছু পুরানো কাগজপত্র, একটা ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা পড়ে আমরা সেই মেয়েটার পুরো কাহিনী জানতে পারলাম।
তার নাম ছিল রুমা। ২০ বছর আগে সে এই এলাকায় থাকত। তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল। সেই দুঃখে সে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরে যাব, কিন্তু আমার প্রেম মরবে না। আমি ফিরে এসে একদিন এমন একজন ছেলেকে খুঁজে বের করব, যে আমাকে সত্যিকারের ভালোবাসা দেবে। আমি বুঝতে পারলাম সে সৌরভের মাধ্যমে তার সেই অপূর্ণ ভালোবাসার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আমরা ঠিক করলাম রুমার সঠিক সৎকার করব। তার হাড়গোড় খুঁজে বের করে সম্মানজনকভাবে দাফন করলাম। একজন ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ালেন। দাফনের সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আকাশে একটা সাদা পাখি এসে কবরের উপর ৩ বার চক্কর দিয়ে উড়ে গেল। সবাই বলল, এটা রুমার আত্মার শান্তির লক্ষণ। সেদিনের পর থেকে আমাদের এলাকায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুকুরেও আবার পানি ভর্তি হয়ে গেছে। কিন্তু এখন সেই পানি স্বচ্ছ আর নির্মল। এই পুরো ঘটনার পর আমাদের পরিবারে যে পরিবর্তন এসেছে সেটা শুধু ভয় বা সতর্কতার কারণে নয়। আমরা বুঝেছি যে জীবনে শুধু দৃশ্যমান জিনিসগুলোই সব নয়। অদৃশ্য জগতেও অনেক কিছু আছে। সৌরভ এখন আর রাতে দেরি করে ঘুমায় না। সে আমার সাথে রান্নাঘরে সময় কাটায়। আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়। আমার কাছে তার নির্ভরতা বেড়েছে। একদিন সে আমাকে বলল, মা, সেই সময় আমার কিছুই বুঝতে পারতাম না। মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এখন ভাবি, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে, আমি কোথায় যেতাম গু? আমি তাকে বুঝিয়ে বললাম, সন্তান মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। মা তার সন্তানের জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না গে। নিশাও এই ঘটনার পর অনেক পরিপক্ক হয়ে গেছে। সে এখন রাতে একা ঘুমাতে ভয় পায় না। বরং বলে, দিদি, আমি জানি তুমি আর ভাইজা আমাকে রক্ষা করবে গি। রাহুলও অনেক পরিবর্তন এনেছে তার জীবনে। সে আগে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকত যে পরিবারের জন্য সময় দিতে পারত না। এখন সে তাড়াতাড়ি বাড়ি ফেরে, আমাদের সাথে সময় কাটায়। একদিন রাহুল বলল, মালিহা, এই ঘটনার পর আমি বুঝেছি পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সেদিন তোমার কথায় কান না দিতাম, আজ হয়তো আমাদের সৌরভ থাকত না গি। আমিও অনুভব করেছি যে এই ঘটনা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে। আগে আমরা যে যার মতো করে জীবনযাপন করতাম। এখন আমরা একসাথে সব কিছু ভাগাভাগি করি। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে মসজিদে যাই। জুম্মার নামাজের পর দোয়া করি যেন আল্লাহ আমাদের পরিবারকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন। কয়েক মাস পরে আমাদের বাড়িতে আরেকটা খুশির খবর এলো। সৌরভের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল বের হল। সে ভালো একটা বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সৌরভ খুশি হয়ে বলল, মা, এটা তোমার দোয়ার ফল। তুমি আমাকে বাঁচিয়েছ বলেই আজ আমি এই সুযোগ পেয়েছি গু। নিশাও তার পড়াশোনায় ভালো করছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। শিক্ষকরাও তার প্রশংসা করেন। আমি ভাবি, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা আর একটাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। এখন আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি। সন্ধ্যার পর সবাই মিলে বসে গল্প করি। পুরানো দিনের স্মৃতি নিয়ে হাসিঠাট্টা করি। সৌরভ মাঝে মাঝে বলে, মা, আমি কখনো ভাবিনি যে আমাদের এমন একটা অভিজ্ঞতা হবে। কিন্তু এটা আমাদের আরও কাছে এনেছে গিয়ে। আমি মনে করি এই গল্পটা শুধু একটা ভৌতিক অভিজ্ঞতা নয়। এটা একটা পারিবারিক অভিজ্ঞতা, যা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর বিশ্বাসের কাছে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না। আজও যখন আমি সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, মনে হয় সেখানে এখন শান্তি বিরাজ করছে। রুমার আত্মা এখন শান্তিতে আছে। আর আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একসাথে আর খুশি।